আরজিকর কাণ্ডের রেশ এখন শুধু বাংলা বা ভারতবর্ষ নয়, ভারতের বাইরের পৃথিবীর বহু দেশে এর প্রতিবাদ আন্দোলন আশ্রে পড়েছে। যতদিন যাচ্ছে ততই আন্দোলনের ঝাঁজ আরো ব্যাপক হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, তদন্ত ঠিক কতটা অগ্রসর হলো সে বিষয়ে মানুষ কিন্তু সম্পূর্ণ অন্ধকারেই থাকছে। সাদা চোখে মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ যা বুঝতে পারছে, সিবিআই কেন সেই জায়গাগুলিতে গুরুত্ব দিচ্ছে না, তাও নতুন নতুন রহস্যের জন্ম দিচ্ছে। আরজিকরের এই বিভিন্ন রহস্য তাই ক্রমশ সাধারণ মানুষকে নিরাশ করছে। অভয়া খুন ধর্ষণ ঘটনাটি যে নিছক একটি খুন বা ধর্ষণ নয়, এর মধ্যে যে রয়েছে গভীর রহস্য, তা শুরুতেই বোঝা গিয়েছিল তখনই যখন দেখা গেল মৃত্যুর পর অভয়ার মা বাবাকে মিথ্যা সংবাদ দেওয়া হলো। অর্থাৎ শুরুতেই ছিল ঘটনাটি লুকানোর চেষ্টা। এরপর যত সময় গেছে তত দোষীদের খুঁজে বের করার পরিবর্তে ঘটনাটি ধামাচাপা দিতে হসপিটাল ও পুলিশ যেন সর্বশক্তি নিয়োগ করছে। একটি মিথ্যে ঢাকতে 10টি মিথ্যে বলতে হচ্ছে, যা পরতে পরতে তৈরি করছে রহস্য। নির্যাতিতার মা বাবার বয়ান অনুযায়ী মৃতদেহ এমন ভাবে শায়িত রাখা ছিল যে দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন ঘুমিয়ে আছে, অথচ তার উপর যে নির্যাতন চালানো হয়েছিল তাতে তো তার ডেড বডি ওইভাবে গুছিয়ে শায়িত থাকার কথা নয়। তবে কি ওইখানে তাকে মৃত্যুর পরে আনা হয়েছিল? যে ঘরে তার উপর অত্যাচার হয়েছে সেখানে পর্যাপ্ত প্রমাণ ছিল বলেই কি কেউ পরিকল্পিতভাবেই তাকে সেখান থেকে সেমিনার রুমে এনে তদন্তকারীদের বোকা বানালো? তবে তাহলে কে তাকে সেখানে আনলো এবং এইভাবে গুছিয়েও রাখলো? এখানেও রহস্য। আবার সিবিআই দায়িত্ব পেয়ে তদন্ত করতে যাওয়ার আগেই রহস্যজনকভাবে সেমিনার হলের পাশের রুমের সংস্কারের নামে ভাঙা হলো। এতদিন কিছুই না, আর ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ওই রুম সংস্কারের প্রয়োজন হয়ে পড়ল। এখানেও রহস্য। আসলে প্রমাণ লোপাটের জন্যই যে ওই রুম ভাঙা হয়েছে, এ কথা একজন গবরগণেশ মানুষও বুঝতে পারে। সিবিআই তদন্তে জানা যাচ্ছে, ঘটনার দিন রাত 3:30 নাগাদ এক জুনিয়র ডাক্তার ওই ভেঙে ফেলা বাথরুমেই নাকি স্নান করেছিলেন। একজন নার্স তাকে জিজ্ঞাসা করায় সে জানায় এক রোগীকে রক্ত দিতে গিয়ে তার শার্টে রক্তের দাগ লেগেছে বলে সে ওই রাতে স্নান করল। অথচ ওই নার্স তার জামায় কিন্তু কোনো রক্তের দাগ দেখেননি। আপনারাই বিচার করুন, একজন ডাক্তারের ডিউটির সময় কত রকমের কাজ করতে হয়, এমনকি লেবার রুমের বা ডেলিভারি রুমের দায়িত্ব সামলানো সহ। সেই রকম একজন ডাক্তারকে যদি একটু রক্তের দাগ লাগলে স্নান করতে হয়, তবে তো রাতে তাকে কমপক্ষে 10-12 বার স্নান করতে হবে, যা কার্যত অসম্ভব। আবার ওই নার্সের বয়ান অনুযায়ী সে ওই জুনিয়র ডাক্তারকে ইতিপূর্বে কখনো দেখেননি এবং নাম জিজ্ঞেস করায় সে তাকে রহস্যজনকভাবে নামও বলেনি। ওই জুনিয়র ডাক্তার যে কতটা সত্য কথা বলেছেন তা বিচার করবেন তদন্তকারীরা। কিন্তু ওই নার্স কেন এতদিন এমন একটি রহস্যজনক কথা গোপন রেখেছিলেন? ঘুরে ফিরে একই কথা মনে আসে, তা হলো হসপিটাল কর্তৃপক্ষ এই ঘটনাকে সম্পূর্ণরূপে চেপে রাখতে চেয়েছেন। কিন্তু কেন এই চেপে রাখার চেষ্টা? কেন? রহস্য গভীর, আরো গভীর হচ্ছে। এ তো গেল হসপিটালের ভূমিকা, এবার দেখুন পুলিশ প্রশাসনের ভূমিকা। সেখানেও রহস্য। অভয়ার ডেড বডির বাইরের অংশ দেখলেই যে কেউ বলে দিতে পারতেন যে তাকে ধর্ষণ করেই খুন করা হয়েছে। কিন্তু রহস্যজনকভাবে পুলিশ একে প্রথমে অস্বাভাবিক মৃত্যু বলে মামলা রুজু করে, পরে নির্যাতিতার মা বাবার কেসের পরিপ্রেক্ষিতেই একে পরিবর্তিত খুন ধর্ষণ মামলা করা হয়। এর কারণ কি? অনেকের মতে কারণ কিন্তু কেসটাকে শুরুতেই লঘু করে দেওয়া। আবার নির্যাতিতার মা বাবার বয়ান অনুযায়ী পুলিশ নাকি অভয়ের বাবাকে টাকা দিয়ে কেস ধামাচাপা দিতে চাইছিলেন। মানুষের মনে তো প্রশ্ন ওঠা স্বাভাবিক যে পুলিশ কার স্বার্থে এত বড় গর্হিত অপরাধ করতে চাইছিলেন? কেন নির্যাতিতার বাবা মাকে 3 ঘন্টার মধ্যে মেয়েকে দেখতে দেওয়া হলো না? তবে কি ওই অবসরে অভয়ার শরীরের অত্যাচারের প্রমাণ লোপাট করে তারপর তার মা বাবাকে সেখানে যেতে দেওয়া হলো? কেনই বা অতি তৎপরতা দেখিয়ে দ্রুত
বডির সৎকার করা হলো? কেনই বা নিয়ম ভেঙে সন্ধ্যার পর পোস্টমর্টেম করা হলো? কেনই বা সেমিনার হলে আগত লোকেদের সম্পর্কে মিথ্যে তথ্য দেওয়া হলো? ঘটনার দিন সেমিনার হলে আগত লোকেদের ছবি দেখিয়ে কেনই বা পুলিশ এইভাবে মিথ্যা কথা বলল? অভিজ্ঞদের মতো লোককে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হিসাবে চালাতে চাইল। অভিজ্ঞ সহ 3 জুনিয়র চিকিৎসকের আরজি করে ডিউটি না থাকা সত্ত্বেও কুচকাওয়াজ অনুষ্ঠানের ডিউটির অজুহাতে তাদের ঘটনার দিন 5টার সময় আরজি করে উপস্থিতি দেখানোর চেষ্টা করা হলো। এমনকি যে অনুষ্ঠান এসএসকেএম থেকে শুরু করার কথা ছিল সেটি কোনো এক রহস্যজনক কারণে পাল্টে হলো আরজি কর থেকে। সম্প্রতি কোর্ট প্রশ্ন তুলেছে, অভয়ার ভ্যাজাইনায় যে তরল বা সিমেন্ট পাওয়া গেছে তা 4 ডিগ্রির কম তাপমাত্রায় সংরক্ষিত করার কথা থাকা সত্ত্বেও কেন তা জেনে বুঝে বেশি তাপমাত্রায় রাখা হলো? তবে কি ইচ্ছাকৃতভাবে সেটি নষ্ট হওয়ানোর জন্যই এইভাবে সংরক্ষণ করা হয়েছিল? এমনকি কেউ কেউ তো বলছেন ওই সিমেন্টের মধ্যে বাইরে থেকে ইনজেক্ট করে অন্য সিমেন্ট মেশানো হয়েছে যাতে সিমেন্ট পরীক্ষায় সঠিক তথ্য না আসে। এইসব ঘটনায় তো মানুষ পরিষ্কার যে হসপিটালের মতো পুলিশও এই ঘটনাকে আগাগোড়া চেপে দিতে চাইছে। আরও আশ্চর্যের যে হসপিটাল ও পুলিশের এহেন কাজকে সরকার আগাগোড়া সমর্থন জুগিয়ে এসেছে। রহস্য এখানেই যে কাকে বাঁচাতে সকলের এই সমবেত প্রচেষ্টা, সে কি শুধুই সন্দীপ ঘোষের নাকি আরো কোনো রহস্য? সন্দীপ ঘোষ কত বড় প্রভাবশালী? শুনলে অবাক হবেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইতিপূর্বে যে সমস্ত অভিযোগ খোদ স্বাস্থ্য দপ্তরে করা হয়েছিল তার অরিজিনাল কপি পাওয়া গিয়েছে স্বয়ং সন্দীপ ঘোষের বাড়ি থেকে। তাহলে বুঝতেই পারছেন যে সে কতটা প্রভাবশালী, যে তার বিরুদ্ধে অভিযোগ করলে সেই অভিযোগপত্র তার কাছেই দেখানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়। বোঝাই যাচ্ছে সে কতটা শক্তিশালী এবং স্বাস্থ্য দপ্তরের কর্তারাও তারই দাবিদার। এটা কি শুধুই তার প্রভাবশালী হওয়ার কারণে, নাকি সরকার তাকে ভয় করে, নাকি সন্দীপ ঘোষ অ্যান্ড হিজ গ্রুপ এমন কিছু জানেন যা সরকারের অস্তিত্বকে বিপন্ন করতে পারে? তাই সর্বশক্তি দিয়ে তাদের বাঁচাতে সরকার যেন বদ্ধপরিকর। তাই কোটি কোটি টাকা খরচ করে কপিল সিবালের মতো বাঘা বাঘা আইনজীবীদের দাঁড় করিয়ে সরকার এই অপরাধীদের বাঁচাতে চাইছে। পুলিশ ও প্রশাসনের এই ভূমিকায় মানুষ যখন হতাশাগ্রস্ত, তখন সিবিআই পারত তাদের ন্যায় বিচার পাইয়ে দিতে। কিন্তু 1 মাস অতিক্রান্ত হওয়ার পরেও মানুষ কিন্তু সিবিআই এর এই রকম তদন্ত নিয়ে খুব একটা আশার আলো দেখতে পাচ্ছেন না। এমনকি সিবিআই এর ট্র্যাক রেকর্ডে কিন্তু অনেক মামলাতেই দেখা গেছে মাঝপথে থমকে থাকতে। সিবিআই এর এই ডিমের তালের তদন্ত সাদা চোখে যা দেখা যাচ্ছে সিবিআই কর্তাদের তা না দেখা, সন্দীপ ঘোষকে অনেক জামাই আদর করে শেষে তাকে গ্রেপ্তার এবং সর্বোপরি তাকে আর হেফাজতে না নেওয়া প্রভৃতি ঘটনায় মানুষ কিন্তু হতাশাগ্রস্ত হচ্ছে। আর এখানেও রহস্য দানা বাঁধছে। এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন। সবশেষে একটি কথা না বললেই নয় যে মানুষের এখনো বিচার বিভাগের উপর ভরসাটা আছে। ওই একটি মাত্র জায়গার আশাতেই এখনো মানুষ তাকিয়ে আছে। কিন্তু বিচার বিভাগের উপর সম্পূর্ণরূপে শ্রদ্ধা রেখেই বলছি, সেই বিচার বিভাগ যখন এমন একটি স্পর্শকাতর মামলা দিনের পর দিন ডেট পার ডেট ফেলতে থাকে, তখন কিন্তু বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, সে কথার বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে কপিল সিবালের মতো খ্যাতনামা আইনজীবীরা যখন অন্যায়কারীদের পক্ষে দাঁড়ান, তখন সত্যই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ কেসে কিন্তু তাই দেখা যাচ্ছে। তা সে চাকরি বাতিল মামলাই হোক আর অন্য যে কোনো মামলাই হোক, ডেট পার ডেট হয়ে শেষ পর্যন্ত শীতঘুমে। তবে কি এখানেও কোনো রহস্য? সত্য সেলুকাস, বিচিত্র এই দেশ।